বাংলাদেশ থেকে আমদানি পণ্যে 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রপ্তানি বাধাগ্রস্ত না হওয়ার আশা বাণিজ্য উপদেষ্টার। জুলাই সনদের দাবিতে শাহবাগে অনড় 24-এর যোদ্ধারা সনদ সর্বসম্মত করার প্রস্তাব বিএনপির। আইনি ভিত্তি চায় জামায়াত। অপরিকল্পিত উন্নয়নে বর্ষা মৌসুমেও পানি শূন্য চলন বিল। পাল্টে যাচ্ছে উত্তরাঞ্চলের 3 জেলার মানুষের জীবন জীবিকা। এবং মুন্সিগঞ্জে বাড়ছে ডেঙ্গুর রোগীর প্রকোপ। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনার সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 35% থেকে 15% কমিয়ে 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এ হার উল্লেখ করা হয়। তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে কয়েক ডজন দেশের শুল্কের হার। হোয়াইট হাউসের ঘোষণায় বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর উপর শুল্কের পরিমাণও উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের উপর 19%, আফগানিস্তানের উপর 15%, ভারতের উপর 25%, ব্রাজিলের উপর 10%, ইন্দোনেশিয়ার উপর 19%, মালয়েশিয়ার উপর 19% এবং ভিয়েতনামের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। এতে বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে উল্লেখ করে রপ্তানি বাধাগ্রস্ত হবে না বলে আশা ব্যক্ত করেছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। দাবি পূরণ না হলে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। এদিকে আইনজীবীরা বলছেন, ভবিষ্যতে যাতে ফ্যাসিস্ট মাথা চাড়া দিতে না পারে সেই জন্য জুলাই সনদ জরুরি। মুনতাসির মামুনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। গণঅভ্যুত্থানের 1 বছর পর ফের রাজপথে জুলাই যোদ্ধারা। সোমবার সকালে লাল সবুজ পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা। জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত চূড়ান্ত করা সহ স্থায়ী বিধানে যুক্ত করার দাবি আন্দোলনকারীদের। এছাড়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, আইনি সুরক্ষা, বিভিন্ন ভাতা প্রদান সহ আরো কিছু দাবি জানান তারা। আমাদের জুলাই সনদ দিতে হবে, একটাই আমাদের দাবি। এক হচ্ছে জুলাই সনদ আমাদেরকে দিতে হবে, 2 হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে, 3 হচ্ছে আমাদেরও হচ্ছে যে জাতীয় কাউন্সিলিং কার্যক্রম লিপিবদ্ধ করতে হবে। জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ন্যায্য দাবি আদায় না হবে আমরা কর্মসূচি চালিয়ে যাব। যে পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা এই শাহবাগ থেকে যাব না। আশ্বাস দিয়ে আমাদের দাবি পূরণ করেনি, সেই সুবাদে আমরা আজকে এই 31 তারিখে মানববন্ধন করছি আমাদের দাবি আদায়ের জন্য। অবরোধের কারণে শাহবাগ মোড় ও এর আশেপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে জুলাই সনদের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি উল্লেখ করে দ্রুততা চূড়ান্ত করার আশা জানান আইনজীবীরা। ফ্যাসিজমের কথা চিন্তা না করতে পারে সেই বিষয়গুলা জুলাই সনদে অন্তর্ভুক্ত রেখে জুলাই সনদটা যার যার অবস্থান থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল দেশের আবার বৃদ্ধ বনিতার যে কন্ট্রিবিউশন করেছেন সেইগুলা মাথায় রেখে জুলাই সনদটা প্রণয়ন করা অবশ্যম্ভাবী বিভাগ উচিত বলে আমরা মনে করি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যা ঘটে গেছে তার প্রেক্ষাপট সেখানে থাকছে এবং ভবিষ্যতে কি করণীয় তারও প্রেক্ষাপট সেখানে থাকছে এবং নতুন যে সংস্কার করার পরে বাংলাদেশ কিভাবে চলবে তারও রূপরেখা সেখানে দেওয়া হচ্ছে। এটি যেন কোনোভাবেই 5 আগস্টের পরে না যায় তা বিবেচনা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। 5 আগস্ট পার হতে হবে বলে আমার কাছে মনে হয় না। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সংসদের উচ্চ কক্ষের প্রতিনিধি নির্বাচিত হবেন নিম্নকক্ষের আসনের ভিত্তিতে, আর সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগও আইনের মাধ্যমে করতে চায় বিএনপি। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের 2য় দফায় 23তম দিনের বৈঠকের বিরতিতে এই কথাটা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এদিকে আইনি ভিত্তি ছাড়া জামাত জুলাই সনদে সই করবে না বলে জানিয়েছেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
অপরিকল্পিত উন্নয়নের জেরে বর্ষা মৌসুমেও পানিশূন্য উত্তরের বিখ্যাত জলধরা চলনবিল, অথচ আগে বর্ষার সময়ে বিশ্বজুড়ে অথই পানিতে দেখা মিলত নানা জাতের দেশি মাছের, সাথে পাল্লা দিয়ে বেড়ে উঠত আমন ধান। থই থই জলে ছুটত পাল তোলা নৌকা, যা পর্যটক আকর্ষণ করত। 3 জেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া এই বিল পানি না থাকায় প্রভাব পড়েছে অনেক মানুষের জনজীবিকায়। গুরুদাসপুর থেকে মিজানুর রহমানের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। রাজশাহী বিভাগে 1088 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে চলনবিল। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ এই 3 জেলার বৃহৎ অংশ জুড়ে বিলের অবস্থান। বর্ষার এ সময়ে বিল জুড়ে দেখা মিলত পানি, মাছ আর ধানের। চলত জেলেদের মাছ ধরার মহা উৎসব। বিলে বিভিন্ন প্রজাতির অতিথি পাখিদের কিচিরমিচির শব্দ ও মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগে পর্যটকের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। চলতি বছর এখন পর্যন্ত বিলে পানি নেই। এ অবস্থা চলতে থাকলে বিলের কৃষি জমির উর্বরতা কমার পাশাপাশি বাড়বে ফসল উৎপাদনের খরচ। চলন বিল বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। বছর পানি নাই, সামনে বছরে আমরা কেমন করে আবাদ করব, সার বৃদ্ধি পাবে এবং জমিরও উর্বরতা শক্তি কমে যাবে। আমরা মাছ মেরে খাই, এবছর বর্ষা নাই, আমরা জীবিকা নির্বাহ করার খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই বছর চলন বিলে কোনো পানি নেই, আমাদের মনে ওরকম আগের মতন আনন্দ নেই। বর্ষা মৌসুমে বিভিন্ন পাখির কলকাকলিতে চলন বিল মুখরিত ছিল, সেটা এই বাধার কারণে এই চলন বিলের এই সৌন্দর্যগুলো বিনষ্ট হয়েছে। রাজশাহীর চারঘাট ও পাবনার আটঘরিয়া এই 2 স্লুইস গেট চলন বিলে পানি প্রবাহে বাধা বলে মনে করেন চলন বিল রক্ষা আন্দোলন কমিটির এ নেতা। চারঘাট এবং আটঘরিয়া এই 2টি স্লুইস গেট অবমুক্ত করে দেওয়া হোক, এবং অবমুক্ত করে দেওয়া হলে পদ্মায় যখন বেশি পানি আসবে তখন এই পানিগুলি নন্দপূজা, বড়াল দিয়ে চলন বিলে ঢুকবে, তাহলে যে এই চলন বিলে পানি আসবে। আত্রাই নদীর পানি না বাড়াই চলন বিলে বাড়ছে না পানি, এমনটা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সিস্টেমের সাথে ডিপেন্ড করে না, এটার সাথে আরো যমুনার পানির, নদীর পানির কি অবস্থা সবকিছুর উপরে ডিপেন্ড। আত্রাই নদীর পানি ওই লেভেলে যায় না, ওই লেভেলে গেলেই চলন বিলে পানি পর্যাপ্ত থাকবে। চলন বিল রক্ষায় প্রশাসনের নজর দেওয়া উচিত বলে মনে করেন সবাই। আফরিন পপি, মোহনা সংবাদ। মুন্সিগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুলাই মাসে 20 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা সংকটে মেঝেতে রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। বাড়িঘর সহ চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। হঠাৎ ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে মুন্সিগঞ্জে। বিশেষ করে মুন্সিগঞ্জ সদর, মিরকাদিম পৌরসভা সহ আশেপাশের এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। আর রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে শহরের উত্তর ও দক্ষিণ ইসলাম মহল্লায়। শুধুমাত্র জুলাই মাসে 20 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। পেট জ্বলে আর যে বমি আসে, জ্বর, শরীরে জ্বরের থেকে ডেঙ্গু ধরা পড়ছে। বেশিরভাগ রোগী জ্বর আক্রান্ত, ভাইরাস জ্বর, শরীর ব্যথা, দুর্বল, সব রোগীর একই অবস্থা। আমার নানি ভর্তি, আমার আম্মু ভর্তি, এমনকি আমিও ভর্তি হয়ে গেছি। কালকে দেখাইছি, আরেকদিন থেকে যান, স্যালাইন দিল, মোটামুটি আমার রোগী এখন সুস্থ। হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে। ডাক্তাররা বললেন তাদের সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছেন। জ্বর যদি সাথে র্যাশ থাকে তাহলে আমাদের ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া চিন্তা করতে হবে। চিকুনগুনিয়াতে একটু গিরায় গিরায় ব্যথাটা বেশি হয়, আর ডেঙ্গুতে হলো আমরা বলি যে ব্রেক বোন ফিভার, হাড্ডিতে প্রচণ্ড ব্যথা হয়। যদি এরকম হয় তবে অবশ্যই আমাদের ডেঙ্গু এবং চিকুনগুনিয়া টেস্ট করতে হবে। রোগীর চাপ বেশি হলেও প্রয়োজনীয় সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধও রয়েছে, তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ ডাক্তারদের। সচেতনতা এই জিনিসটা আসলে আমাদের একটু ছড়ায় দেওয়া দরকার। এই সচেতনতা না থাকলে আসলে এই ফ্লুটা বেশি বাড়তে থাকবে। যেমন হাঁচি কাশি, আমরা মাস্ক ব্যবহার করতেছি না। এই যে হাসপাতালে দেখবেন আগত যারাই আসছে সেবা প্রার্থীরা, কারো মুখে কিন্তু মাস্ক নাই। এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে প্রয়োজনীয় পদক্ষেপ চান ভুক্তভোগী সহ এলাকাবাসী। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। দর্শক, এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, জেলার ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন?
বেড়ে যাচ্ছে, পাশাপাশি কিন্তু ফ্লুয়েন ভাইরাস সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি কথা বলেছিলাম এখানকার যারা ডাক্তার রয়েছেন তাদের সাথে, তারা যেমনটি বলছেন যেহেতু এই মুহূর্তে যে ওয়েদারের কারণে, পাশাপাশি কিন্তু বর্ষার সময় কিন্তু মুন্সিগঞ্জে ডেঙ্গুর প্রভাব বেশি রয়েছে। আজ কিন্তু মুন্সিগঞ্জে ডেঙ্গুতে রোগী ভর্তি রয়েছে 7 জন, ইতিমধ্যে কিন্তু 3 জনকে ঢাকা রেফার করা হয়েছে তাদের। ডাক্তারের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যেহেতু বাড়ির আশেপাশে পরিষ্কার যে রাখার জন্য যে ভাইরাস আক্রান্ত জ্বরের সংখ্যাটা কিন্তু বেশি রয়েছে। আর স্বাস্থ্যরোগ এই সব ভাইরাসের কারণে কিন্তু শিশু, বৃদ্ধ তাদের কিন্তু আক্রান্তটা বেশি হচ্ছে। সেটা কিন্তু ডাক্তার বলছেন যেহেতু আপনার চিকুনগুনিয়া যে জ্বরের কারণে কিন্তু মুন্সিগঞ্জে 250 শয্যার যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে কিন্তু আজ যেহেতু শুক্রবার, আপনি জানেন যেহেতু শুক্রবার অনেক সময় ডাক্তার না থাকার কারণে কিন্তু এখানে ভর্তি রয়েছে প্রায় 240 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে এই 250 শয্যা হসপিটালে। এখানকার ডাক্তার যারা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন, পাশাপাশি কিন্তু রোগীদের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু একটা অভিযোগ করেছেন বেশিরভাগ ওষুধ কিন্তু বাইরে থেকে কিনতে হয়, যার কারণে কিন্তু তারা এই রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। আর ডাক্তাররা যেটা পরামর্শ দিয়েছেন, আমি কথা বলেছিলাম মেডিসিন ডাক্তারের সাথে, তিনি যেমনটি বলেছেন যেহেতু এই সময় বৃদ্ধদের পাশাপাশি শিশুদের কিন্তু যত্ন নিতে হবে, পাশাপাশি বাড়ির আশেপাশে পরিষ্কার সেটাও কিন্তু রাখার জন্য একটা, যেমন ডেঙ্গুর, চিকুনগুনিয়া, ফ্লুয়েন ভাইরাসের যে আক্রান্ত, সেই আক্রান্ত যেন কম থাকতে পারে সেই বিষয়ে কিন্তু পরামর্শ দিয়েছেন। আমি কথা বলেছিলাম সিভিল সার্জনের সাথে, তিনি যেমনটি বলছিলেন জেলা জুড়েই কিন্তু ডেঙ্গুর প্রভাব কিন্তু বেড়ে রয়েছে, পাশাপাশি কিন্তু যে চিকুনগুনিয়া যে ভাইরাস জ্বর রয়েছে সেই জ্বরে কিন্তু বেশিরভাগ বৃদ্ধ আর শিশুরাই কিন্তু আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে যে 250 শয্যা হসপিটালে দেখেছি সেখানে কিন্তু 100-র উপরে কিন্তু শিশু ভর্তি রয়েছে, যার বেশিরভাগ হচ্ছে জ্বর আক্রান্ত আর হচ্ছে চিকুনগুনিয়া। এর মধ্যে কিন্তু 2 জন শিশু রয়েছেন যারা ডেঙ্গু আক্রান্ত রয়েছেন। সব বিষয়ে বলা যায় যেহেতু সদর হাসপাতালে যে মুন্সিগঞ্জে 250 শয্যার যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরও কিন্তু পাশাপাশি সাধারণ মানুষের যে সচেতনতামূলক সেই পরামর্শ কিন্তু দিয়ে থাকার জন্য পরামর্শ দিয়েছেন। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার কাছে ডেঙ্গু সর্বশেষ পরিস্থিতি। সুজন, আপনাকে ধন্যবাদ। এবার জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। জুলাইয়ের উত্তাল দিনে রাজপথে দেখা যায় এক নতুন চিত্র। রাজনৈতিক আন্দোলনের মাঠে হাজির হয় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিভাবে শুরু হয় তাদের প্রতিবাদ, কি ছিল তাদের দাবি, আর শেষ পর্যন্ত কি অর্জন করলো তারা? মোহাম্মদ সোহেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। 2024 সালের শুরু থেকেই কোটা আন্দোলনের দাবিতে অস্থির হয়ে ওঠে দেশের শিক্ষাঙ্গন। তবে জুলাই মাসে আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটলে নতুন দিকে মোড় নেয় পরিস্থিতি। এক পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেয় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমে পোস্টার, তারপর মানববন্ধন, ধীরে ধীরে রাজপথে নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন মাঠে নামে তখন স্বৈরাচার শেখ হাসিনা কিন্তু পালাতে বাধ্য হয়েছে। এই রামপুরাতে একটা আমরা বাংলা ব্লকেট কর্মসূচি সফল করি এবং পরবর্তীতে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো, হলগুলো বন্ধ করে দেয় 18 জুলাই আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সারা ঢাকা শহরে এই আন্দোলনকে ছড়িয়ে দিতে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। পরবর্তীতে কিন্তু আন্দোলনের হাল ধরা বা আন্দোলন পুনরুজ্জীবিত করেছেই কিন্তু মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয় 18 তারিখ থেকে। 3রা জুলাই গুলশান, বনানী, বসুন্ধরা, ধানমন্ডি এলাকায় জমায়েত হতে থাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে চলে পরিকল্পনা। আন্দোলনে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি যে রাস্তায় আছি, আমি আসলে এই দেশের জন্য কি চিন্তা করছি, রেদার দেন যে যাদের যে প্ল্যাটফর্মের আন্ডারে এসে আমরা কাজ করছি ওরা কি চিন্তা করছে। যদি না হয় তাহলে আমি মনে করবো যে একটি বৈষম্য থেকে গেল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে। 6 জুলাই থেকে শুরু হয় চাপ প্রয়োগ। নোটিশ বোর্ডে টাঙানো হয় আন্দোলনে অংশ নিলে শাস্তি হবে। তবে এমন নোটিশ উপেক্ষা করে চলে বিক্ষোভ। অনলাইনে ক্লাস বহিষ্কার, শোকজ, কোনো কিছুই দমাতে পারেনি ছাত্রদের। এই আন্দোলনে কেউ একক নেতা ছিলেন না, বরং হাজারো ছাত্রছাত্রী একত্রে হয়ে গড়ে তোলে এক অদৃশ্য নেতৃত্ব, এক বিশাল ঐক্য। প্রাইভেট স্টুডেন্টরা তো বৈষম্যের শিকার হচ্ছে না, কিন্তু হ্যাঁ, প্রাইভেট স্টুডেন্টরা যে এখানে যে বসাচ্ছে এটা কারা, এই নীতি নির্ধারক কারা? নীতি নির্ধারকের জায়গায় কি প্রাইভেট স্টুডেন্টরা আছে? প্রশ্নটা এই জায়গায়। সো নীতি নির্ধারকের জায়গায় প্রাইভেটের স্টুডেন্টরা নাই, ওখানে কারা বসে আছে? ঢাবির স্টুডেন্টরা। ঢাবি
মেন কথা ঢাবি একটা সিন্ডিকেট চালাচ্ছে, সিম্পল। শিক্ষার্থীদের এই আত্মত্যাগ হয়তো সব দাবি আদায় করতে পারেনি, তবে যে সাহস, ঐক্য আর প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তা ভবিষ্যৎ আন্দোলনের পথ দেখাবে, এমনটাই বিশ্বাস অনেকের। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। ফরিদপুরের ফলন ভালো হলেও খেতেই শুকিয়ে যাচ্ছে পাট। পানির অভাবে জাগ দেয়া যাচ্ছে না, এতে হতাশা ও দুশ্চিন্তায় সালথা ও নগরকান্দার চাষিরা। এমন পরিস্থিতিতে রিবন রিডিং পদ্ধতিতে পাট পচানোর পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। পানির সংকট কাটাতে কুমার নদের সুইচ গেট খুলে দেবার দাবি কৃষকদের। প্রসঞ্জিৎ বিশ্বাসের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গত কয়েক বছরের তুলনায় ফরিদপুরের সালথা ও নগরকান্দায় ব্যাপকভাবে চাষ হয়েছে সোনালী আঁশ পাটের। ফলনও হয়েছে ভালো, তবে ভরা বর্ষায়ও খাল বিলে পানি না থাকায় পাট জাগ দিতে পারছেন না চাষিরা। কৃষকদের অভিযোগ, কাঁচা পাট অন্য কোনো পদ্ধতিতে পচানো যায় কিনা সে বিষয়ে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ বা পরামর্শ দেয়নি কর্মকর্তারা। পানি সংকট কাটাতে কুমার নদে স্লুইস গেট খুলে দেওয়ার দাবি জানান তারা। পাটের অবস্থা ভালো না, মনে করেন যে বেশিরভাগ পাট মরেই গেছে। হ্যাঁ, সুইচ গেট খোলা দিলে তো ভালো। পানি সংকট তো বেশি বৃষ্টিতে একটু হয়েছে, জোয়ার তো ঢোকে নাই। জোয়ার না ঢুকলে পানিতে সংকট তো হইতেই পারে। আমাকেও সিদ্ধান্ত দেয় না কিভাবে জাগ দিতে হবে, কিভাবে আমরা ওই যে আগে যেভাবে করছি সেইভাবেই করি। রিবন রেটিং পদ্ধতিতে কাঁচা পাট পচানোর প্রশিক্ষণ বা পরামর্শ নিতে মাঠ কর্মকর্তাদের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আমাদের উপজেলায় পাট জাগ বা পাট আবাদ যে কোনো বিষয়ে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় কোনো কৃষক, তাহলে আমাদের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা রয়েছে তাদের সাথে যদি কৃষকরা যোগাযোগ করে, তাদের অবশ্যই প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আমাদের কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ তাদের পাশে থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন, পানি সংকট মেটাতে কুমার নদে স্লুইস গেট খুলে দিতে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ ছিল, তাদের অবগত করেছি যে সুইচ গেটগুলো যাতে একদম পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হয়। এই এলাকার যে কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ, এটা লাঘব হবে এবং মানুষের সেই পাটের সুন্দর কালার, সোনালী আঁশ সেই রং ফিরে পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে সালথা ও নগরকান্দা উপজেলায় এই বছর 25,000 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মার্চ ফর জাস্টিস উপলক্ষে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা ও দায়রা জজ এর পিপি রুহুল আমিন তালুকদার টগর। গাজীপুরের কালিয়াকৈরে এসএসসি ও এইচএসসি শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে ঢাকা পাবনা মহাসড়কে মৌন মিছিল ও জনসংযোগ করেছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। নাটোরের গুরুদাসপুরের 40 জন কৃতি শিক্ষার্থীর মাঝে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার বিতরণ করা হয়েছে। কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও ফাহমিদা আফরোজ। জয়পুরহাটের পাঁচবিবির জয়হার আমিনিয়া মোহাব্বতিয়া দাখিল মাদ্রাসা সুপারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে অভিভাবক ও এলাকাবাসী। মেহেরপুরের গাংনীতে বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাটি বোচা গাড়ি চরাঞ্চলবাসীর আয়োজনে ভূমিদস্যুদের শাস্তির দাবিতে ভূমিহীনদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল জুলাই পুনর্জাগরণ উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। জামালপুরে জুলাই শহীদদের স্মরণে দিনব্যাপী সরকারি আশেক মাহমুদ কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ।
খেলার খবর ফুটবল। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাই সামনে রেখে 23 জনের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। দলে কোনো পরিবর্তন নেই। সর্বশেষ সাফজয়ী দলের 23 জনকেই এশিয়ান কাপ বাছাইয়ের দলে রেখেছেন কোচ পিটার বাটলার। তবে দারুণ ছন্দে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। 11 থেকে 21 জুলাই ঘরের মাঠে টানা 6 জয়ে পূর্ণ 18 পয়েন্ট নিয়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন মেয়েরা। এবার তারাই এশিয়ান কাপ বাছাই খেলতে লাওসে যাবেন। আগামী 2 আগস্ট দেশ ছাড়বে লাল সবুজের দল। 6 আগস্ট বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, প্রথমেই আমার হাতে আছে প্রথম আলো শিরোনাম করেছে মৌলিক 19 সংস্কার বিষয়ে সিদ্ধান্ত 9টিতে ভিন্ন মত। অনশনের পর ডিবি কার্যালয় থেকে ছাড়া পেলেন 6 সমন্বয়ক। সমঝোতা না হলে আজ থেকে বাড়তি শুল্ক। এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে দেশে প্রতি 4 জনে একজন বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছে। সংলাপ শেষ, জুলাই সনদ সহ অনেক বিষয়েই ঐক্যমত্য হয়নি। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে মার্জারে পাশাপাশি বড় অঙ্কের বিনিয়োগ করা হবে, গভর্নর। সমকাল শিরোনাম করেছে বিএনপির আপত্তি সহ পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সিদ্ধান্ত, এখনো বাবার ফেরার অপেক্ষায় তুহিন। জুলাই নিয়ে নতুন বিতর্ক তুললেন নাহিদ ইসলাম। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে শেষ চেষ্টায় কমিশন, আগামী সরকার হবে ঐক্যমতের, উগ্রবাদ যাতে না বাড়ে সজাগ থাকতে হবে। যুগান্তর শিরোনাম করেছে কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা, কর্মসংস্থান বিনিয়োগে মন্দা, 100 আসনের উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে আপত্তি বিএনপির। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার, Accurate reached descent noted. Polls date within a few days. Inflation trophy risks keep Bangladesh on tight monetary path. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বাংলাদেশ থেকে আমদানি পণ্যে 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রপ্তানি বাধাগ্রস্ত না হওয়ার আশা বাণিজ্য উপদেষ্টার। জুলাই সনদের দাবিতে শাহবাগে অনড় 24-এর যোদ্ধারা। সনদ সর্বসম্মত করার প্রস্তাব বিএনপির, আইনি ভিত্তি চায় জামাত। অপরিকল্পিত উন্নয়নে বর্ষা মৌসুমেও পানি শূন্য চলন বিল, পাল্টে যাচ্ছে উত্তরাঞ্চলে 3 জেলার মানুষের জীবন জীবিকা। এবং মুন্সিগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী, চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।